নাকের ছোট্ট একটা পলিপ অপারেশন করাতে হবে। তো ডাক্তার বলল যে মাত্র 30 মিনিট লাগবে এবং এর জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে হবে। তো পরীক্ষা নিরীক্ষা করিয়ে ডাক্তার বলল যে হ্যাঁ, সব কিছু ফিট আছে, ঠিক আছে, অপারেশন করা যাবে। তো এরপর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। তো অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে অপারেশন করা হলো। তো রোগীর স্বজনরা অপেক্ষা করছে যে আধা ঘন্টা পেরিয়ে যাচ্ছে, 1 ঘন্টা পেরিয়ে যাচ্ছে, কিন্তু রোগী তো আর ওটি থেকে বের হচ্ছে না। তো এর মাঝে হন্তদন্ত হয়ে ওটির ভেতর থেকে 2-3 জন বের হয়ে হাসপাতাল ত্যাগ করে। তো এটি একটি বেসরকারি হাসপাতালের ঘটনা। তো যখন রোগীদের সন্দেহ হয় যে কি ব্যাপার, রোগী এখনও কেন বের হচ্ছে না, তো তখন তারা ভেতরে গিয়ে দেখতে পারে যে যার নাকের পলিপ অপারেশন হয়েছে তার নাক রক্তাক্ত এবং কোনো শ্বাস প্রশ্বাস চলছে না। তো তখন চিকিৎসককে জিজ্ঞেস করা হলে চিকিৎসক বলল যে আই এম সরি, যে তিনি আর জীবিত নেই। তো এখন প্রশ্ন হচ্ছে যে একটি নাকের ছোট্ট অপারেশন করাতে গিয়ে এই আধা ঘন্টার অপারেশনে একজন রোগী মারা যাবে, এই বিষয়টা তো স্বাভাবিকভাবে স্বজনরা মেনে নেবে না। কিন্তু ঠিক এমন ঘটনাটি ঘটেছে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল যার নাম কমফোর্ট। তো সেখানকার এই ঘটনা ঘটেছে এবং এই ভুক্তভোগী হচ্ছে যে মিনিস্টার এবং মাইওয়ান গ্রুপের যে নির্বাহী পরিচালক, উনি হচ্ছেন যে শামসুদ্দোহা শিমুল নাম ভদ্রলোকের, যার 2টি ছোট্ট সন্তানও রয়েছে। এই সন্তানগুলোকে রেখে তিনি এই ছোট্ট একটি নাকের অপারেশন করাতে গিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। তো শুধুমাত্র এইটি একটি চিকিৎসকের গাফিলতির জন্যই বলা হচ্ছে। এবং এই ঘটনার পরে আরও আশ্চর্য হবেন জেনে যে আপনার দেখা গেছে যে এই ঘটনার প্রেক্ষিতে যে থানায় একটি মামলা হয়েছে, সেই মামলার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই সেই চিকিৎসক এবং যে অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট ছিলেন তারা দুজনেই আবার জামিনও বের হয়ে যান। ঠিক তখনও কিন্তু লাশটি দাফন হয়নি। তাহলে বিষয়টা কেমন? এবং এর চেয়ে আরও অবাক করা তথ্য হচ্ছে যে এই ডাক্তার সে অতীতেও কিন্তু ভুল চিকিৎসার জন্য দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। 2022 সালে আপনাদের মনে আছে কিনা জানি না, যে ইম্পালস নামে আরেকটি ক্লিনিকে তিনি অপারেশন করাতে গিয়ে এক মহিলার কানের সে ভুল চিকিৎসা করেছিলেন এবং সেই মহিলা সে মামলা করেছিলেন। এটা নিয়ে অনেক দৌড়াদৌড়ি হয়েছিল এবং এটার তদন্ত হয়েছিল। তদন্তের পরে যে চিকিৎসকদের যে সংগঠন রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু ওই ডাক্তারকে 1 বছরের জন্য তার লাইসেন্স স্থগিত করেছিল এবং সেই ডাক্তার আবারও চিকিৎসা করে ভুল করলেন। তবে সেই যাত্রায় সেই মহিলা বেঁচে গেল। এবার কিন্তু এই ভদ্রলোক কিন্তু তিনি বাঁচতে পারেননি। তাই এই যে ভুল চিকিৎসা, এই চিকিৎসার দায় কার? বা এমন যে এখানে যে বেসরকারি যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে, যে কমফোর্ট হাসপাতাল নাম, তো এর মালিক পক্ষকেও কিন্তু এই মামলার আসামি করা হয়েছিল, যদিও মালিক পক্ষ এর দায় নিচ্ছে না। কারণ মালিক পক্ষ তার যুক্তি হিসেবে বলছে যে এই চিকিৎসক তিনি তার অ্যানেস্থেসিয়া স্পেশালিস্টকেও নিজে নিয়ে আসেন, ওটিতে কি হয় তার ইচ্ছা মতোই হয়, তাই এই ব্যাপারে তার হাসপাতাল কর্তৃপক্ষ কোনো দায় নিবে না। তো বিষয়টা এটা নিয়ে একটা বিতর্ক আছে। তো চিকিৎসক তাই সে তার মতো করেছে এবং রোগীদের স্বজনদের অভিযোগ যে তারা যখন কথা বলে চিকিৎসক মুখে তারা মদের গন্ধ পেয়েছে এবং এর থেকে তাদের ধারণা যে মদ্যপ অবস্থায় ভুল চিকিৎসা করে থাকতে পারে। এখন এই বিষয়টা তো সহজেই সুরাহা হচ্ছে না। কিন্তু এই যে আমরা যে সাধারণ মানুষ যদি আমরা বলি যে আমরা চিকিৎসা নিতে গিয়ে যদি এই ধরনের আমরা বারবার যদি প্রতারণার শিকার হই, এই ধরনের অতীতে অনেক রেকর্ড আমরা দেখেছি যে ভুল চিকিৎসার অনেক নজির আমরা দেখেছি। নাম বিভ্রাটের ভুল হয়েছে কিংবা চিকিৎসা করাতে ভুল হয়েছে বা চিকিৎসা অপারেশন শেষে ডাক্তারের যে কিছু ব্যবহার্য জিনিসপত্র দেখা গেছে যে ওই চিকিৎসকের শরীরে রোগীর শরীরের ভিতরে থেকে যায়। এবং আমরা এমন অনেক গল্প বা কৌতুক হিসেবেও আমরা উদাহরণ দিয়েছি যে অপারেশন করার পরে যে পেটের ভিতরে মোবাইল বাজছে, পরে জানা গেল যে সেই ডাক্তারের মোবাইল ভেতরে রয়ে গেছে কিংবা হাত ঘড়ি রয়ে গেছে। এই ধরনের অনেক গল্প কৌতুক আমরা শুনেছি, কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের উদাহরণ প্রায়ই আমরা দেখতে পাচ্ছি যে পত্রিকা কিংবা টিভি চ্যানেলের নিউজের মাধ্যমে কিংবা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাগুলো ছড়িয়ে পড়ছে। তবে প্রত্যাশা থাকবে যে এই ধরনের ঘটনাগুলো যেন সহজে আর না ঘটে, কারণ এইখানে চিকিৎসা যে সুশাসনটা সেটা যেন নিশ্চিত করা হয় এবং এই যে যারা দণ্ডপ্রাপ্ত হয় চিকিৎসক, তাদের ব্যাপারে স্বাস্থ্য বিভাগ যেন আরও কঠোর হয় এবং এই ধরনের চিকিৎসক পরবর্তীতে যদি চিকিৎসা কার্যক্রমে আসে তাদের ব্যাপারে অবশ্যই সতর্কতা অবলম্বনের পাশাপাশি হচ্ছে যে বেসরকারি যে হাসপাতালে এবং ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার তাদের যে চিকিৎসার মান সেটা যেন যথাযথভাবে নিশ্চিত করা হয়, যেন রোগীরা যেন পরিপূর্ণ সেবাটা পায়। এই বিষয়গুলো আমাদের অবশ্যই মনিটরিং করা উচিত। বিশেষ করে এখন যেহেতু নতুন সরকারের সাথে আমরা চলছি, নতুন সরকার দেশ চালাচ্ছে, তারা নতুনভাবে দায়িত্ব নিয়েছে এবং সবকিছুতে একটা পরিবর্তনের ছোঁয়া। তো আমরা চাই যে ইতিবাচকভাবে এই স্বাস্থ্য খাতে এই পরিবর্তনটা আসুক, কোনো পরিবার যেন তার পরিজনকে না হারায়, আর হচ্ছে যে সবাই যেন যথাযথভাবে স্বল্প মূল্যে চিকিৎসা পায়। যেমন এই যে একটু আগে যে অপারেশনটার কথা বলেছিলাম, এই অপারেশনটার জন্য এই হাসপাতাল কর্তৃপক্ষ তারা এবং ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার জাহির।
তো তিনি 1 লাখ টাকা এই চিকিৎসা মানে তার ট্রিটমেন্ট বাবদ সে এই পারিশ্রমিক নিতেন, কিন্তু সে 35,000 টাকা অগ্রিম দেওয়া হয়েছিল, বাকি টাকা পরে দেওয়ার কথা ছিল। কিন্তু এই যে এখানেও কিন্তু একটা মানে 9-6 হিসাব থাকে যে একটা অপারেশন কেন তিনি 1 লাখ টাকা নেবেন, এটা কি আসলে কি যুক্তিযুক্ত কিনা বা যথাযথ কিনা। এই বিষয়গুলো আমি মনে করি যে একটা দরদাম যদি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেঁধে দেওয়া হতো যে অপারেশনের জন্য এর বেশি মানে সর্বোচ্চ পারিশ্রমিক এত, এভাবে যদি নেওয়া হতো, তাহলে আমি মনে করি যে এইখানেও একটা স্বচ্ছতা আসতো, যে এবং ওই যে চিকিৎসকদের মাঝে যে একটা অতিরিক্ত মুনাফা অর্জনের যে একটা কি বলে লোভী বা মানসিকতা, সেই মানসিকতা থেকেও তারা কিন্তু বের হয়ে আসতো। তো এছাড়া যদি আরও আমি একটু বলতে চাই যে আমি যদি একটু ঘটনার একটু ভিতরে যাই, যে আসলে যে রোগীদের স্বজনদের অভিযোগগুলো, এই অভিযোগগুলো কিন্তু খতিয়ে দেখা উচিত। আর যেহেতু এখানে থানায় মামলা হয়েছে, মামলার প্রেক্ষিতে 24 ঘন্টার মাঝে আসামি জামিন পেয়ে যায়, বিষয়টা কেমন যে মানে একটা রোগ মানে লোক সে অপারেশন করতে গিয়ে একজন রোগী তার হাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল, তো একটা সেই ডাক্তার আবার মানে 24 ঘন্টার মাঝে জামিনে বের হয়ে আসে, এটা অবাক করো, যথেষ্ট অবাক করা আমার কাছে। যদিও এটা আইনে এবং বিচার প্রক্রিয়া এই ব্যাপারটা আরও যদি একটু সুন্দর করা যায়, যে আসলে প্রকৃত অপরাধী হয়ে থাকলে সে যেন সাজার আওতায় আসে এবং এই ধরনের নজির যেন আর না হয়, বা চিকিৎসক যারা আছেন তারা যেন যথাযথভাবে সুন্দরভাবে চিকিৎসাটা করেন সাবধানতা অবলম্বন করে, এবং তাড়াহুড়া করার তো কিছু নেই। তো এই যে মানুষটি যে প্রাণ হারালো, সে একজন একটা বড় গ্রুপের একজন বড় কর্মকর্তা, তিনি এই তার পরিবারকে রেখে চলে গেলেন, এই অভাব তো কোনোদিনও পূরণ হবে না। তো এই বিষয়গুলো আমি মনে করি যে আরো একটু সচেতন হওয়া উচিত। এখন আমি যদি এই ঘটনার একটু ভেতরে যেতে চাই, আমি যদি বলতে চাই যে 19 আগস্ট এই ব্যক্তি তিনি ট্রিটমেন্ট নিতে হসপিটালে গেলেন, তো ডাক্তার জাহির আলামিন তিনি তার ট্রিটমেন্ট করালেন, ট্রিটমেন্ট বিকাল 3টায় ট্রিটমেন্ট করানোর পরে যেটা হচ্ছে মানে তাদের যে ভুক্তভোগী স্বজন যারা রয়েছেন তাদের অভিযোগের প্রেক্ষিতে যদি আমি বলি, তো সেই ট্রিটমেন্ট পরে 12টার পরে সে অপারেশন করতে শুরু করলেন এই রোগীকে ওখানে রেখে। এখানে তেমন কোনো প্রস্তুতিও নাই, তাকে আশ্বস্ত করা হচ্ছে এটা খুবই ছোট্ট একটা অপারেশন, যে আধা ঘন্টার একটা অপারেশন, আপনি আবার দিব্যি সুস্থ হয়ে যাবেন, কোনো সমস্যা নাই। তো রোগীকে যেইভাবে বায়াস করা হলো, তো রোগীও তো সহজ সরলভাবে সেই চিকিৎসকের কথায় বা প্রলুব্ধ হয়েই কিন্তু সে এই অপারেশনে রাজি হয়। তো এই যে অপারেশনটা হলো, তো রাত্রে 12টার পর অপারেশনের পরে আপনার কিছু ছোট ছোট হাড় রোগীর স্বজনদের দেখানো হয়, যে আধা ঘন্টা পরে রোগীর স্বজনদের দেখানো হয়। এরপরে যেটা বলা হলো যে রোগীকে কিছুক্ষণের মাঝে পোস্ট অপারেটিভ কেয়ারে নেওয়া হবে এবং সেখানেই থেকেই 2 ঘন্টা রাখার পরে আর কি সুস্থ হয়ে যাবে। তো এই যে এইভাবে বলে নেওয়া হলো, কিন্তু রোগী যার স্বজনে ফিরল না, স্বজনদের কাছে রোগীটা ফিরল না। তো এই ব্যাখ্যা কার কাছে কে দিবে? তো এই যে চিকিৎসক হচ্ছে ডাক্তার জাহির আলামিন, তাছাড়া হচ্ছে এখানে অ্যানেস্থেসিয়া স্পেশালিস্ট ছিল এখানে যে মামলার ওপর আসামি ডাক্তার ইফতেখারুল কাউসার, সে ছাড়া এখানে হচ্ছে যে গ্রিন রোডের যে কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টার, সেটার হচ্ছে যে আপনার এখানে দুইজনকে আসামি করা হয়েছে। একজন হচ্ছে যে ওই নার্সিংহোমের চেয়ারম্যান কবির আহমেদ ভুইয়া, এবং হচ্ছে সেই এই একই কমফোর্ট ডায়াগনস্টিক সেন্টারের যে এমডি সামিয়া ইসলাম, তাদের দুজনকে। যদিও তারা দুজন কিন্তু বারবার বলছে যে এই মামলায় তারা অভিযুক্ত না, এটা সম্পূর্ণই চিকিৎসকের এখতিয়ার। কারণ এখানে যে এই একই প্রতিষ্ঠান যেটা আপনার হচ্ছে যে কমফোর্ট হসপিটাল কর্তৃপক্ষের যে জিএম রয়েছেন সেলিম সরকার, সে বলেছেন যে এখানে সম্পূর্ণ এখতিয়ার এটা চিকিৎসকের, এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো দায় নাই। যদি এইভাবে বললে কি হাসপাতাল কর্তৃপক্ষকে দায় এড়াতে পারে? আপনাদেরকে এমন মনে হয়? কারণ হাসপাতাল কর্তৃপক্ষ যদি যথাযথ তদারকি না করে একজন চিকিৎসকেরও কথায় কি পুরো হাসপাতাল চলবে? এটা তো সহজভাবে আমরা মানতে পারি না বা বিশ্বাস করতে পারি না। তো এই বিষয়টা মনে করি যে আর একটু পরিষ্কার হওয়ার দরকার। আর যদি এই ডাক্তারের অতীত রেকর্ডে আমি বলি যে 2022 সালে সে তখন যে ইম্পালস কেয়ার সেন্টার নামে আরেকটি ইয়াতে কাজ করতো, তখন হচ্ছে সে এক চিকিৎসকের সে এই চিকিৎসা করতে গিয়ে আরেক মহিলার সে কানে ভুল চিকিৎসা করে, এবং এর জন্য যে বাংলাদেশ ওই যে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যেটা রয়েছে বিএমডিসি, এটা হচ্ছে এখান থেকে তার নিবন্ধনটা 1 বছরের জন্য বাতিল করে দেওয়া হয়েছিল। তো এরপরও সে এখানে আবার পুনরায় এখানে এসে সেই ভুল চিকিৎসা করলো, এই বিষয়টা তো সহজে দায় এড়াতে পারে না। তা আমি অনুরোধ রাখবো যে আমাদের স্বাস্থ্য বিভাগে যারা আছেন তারা যেন এই ঘটনাটি যথাযথ তদন্ত করেন, এবং তদন্ত করে এটার অবশ্যই একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আর এটার পাশে আমরা আরেকটা জিনিস একটু বলে রাখি, যে আমরা দেখেছি অতীতে যে চিকিৎসকদের কিছু বিচার করতে হলে সারা দেশে চিকিৎসক সমাজ তারা এক কাট্টা হয়ে একজোট হয়ে বিভিন্ন আন্দোলন ধর্মঘটের ডাক দিয়েছিল। তো আমি বলবো যে এইসব ক্ষেত্রে যেন মানে একজন চিকিৎসক যে দোষী হয়েছে তার পাশে যেন অন্য চিকিৎসকরা এসে ফুট ফরমাশ না করেন বা তার পাশে না দাঁড়ান, কারণ এটা এক ধরনের অপরাধকে প্রশ্রয় দেওয়া হবে। তাই আমি অনুরোধ থাকবে যেন এই ঘটনার জন্য অন্তত চিকিৎসক আপনারা যে যার অবস্থানে ঠিক থাকবেন, যে এই ঘটনায় যে আপনার চিকিৎসক সমাজের উপরে বিরূপ প্রভাব পড়ুক সেটা আমরাও চাই না। আমরা আপনাদেরকে অনেক আস্থা সাথে বিশ্বাস করি যে যেহেতু আমাদের বিপদে আপদে আপনাদের কাছে আমাদের যেতে হবে,
তাই সেই পরিপূর্ণ চিকিৎসা সেবাটা যেন আমরা পাই, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল।